উজানের কথাটা জানাতেই উজান পুরো ভেঙে যায়। অনেক কষ্টে হিয়ার প্রেশারটাকে নর্মালে আনতে সক্ষম হয়েছিল সে, কিন্তু এখন তুমি এত ভেঙে যেও না উজান, আমরা দেখছি কি করা যায়। ম্যাম, আমি কিন্তু ওটিতে আপনাদের সাথে থাকবো, প্লিজ। সে আমিও চাই তুমি থাকো। হিয়ার যা কন্ডিশন, তুমি স্বামী হিসাবে মাথার কাছে থাকলে মেয়েটা শক্তি পাবে, গায়ে জোর আসবে। উজান ম্যামের প্রত্যুত্তরে কিছু বলে না। কী বা বলার বাকি আছে তার? ম্যাম আরও কিছু ডক্টর সহ ভেতরে এসে নিজে হিয়ার অ্যানাস্থেসিয়াটুকু করতে চেষ্টা করেন এবং শুধু পেটের দিকটা অবশ করতে সফলও হন। তবে এত কিছু করতে 10টার ওটি শুরু করতে হয় ওনাকে 11টা বেশে। এদিকে পানি ঝরতে থাকে। সবার কথা শুনে হিয়া বুঝতে পারে তার অবস্থা হয়তো খুবই আশঙ্কাজনক। আর উজান এই কথাটা জেনেও তাকে বলেনি। হিয়ার ঠিক মাথার কাছে বসে আছে উজান। উজানের এক হাত নিজের 2 হাত দিয়ে শক্ত করে চিপে ধরে আছে হিয়া, যেন এই হাতটা ছুটে গেলে তার বিপদ। বাম হাতটা হিয়ার মাথায় রেখে উজান একদম হিয়ার মুখের কাছে হিয়াকে আগলে ধরে আছে। তারও চোখ দিয়ে টক টক পানি ঝরছে। কিন্তু না, এই মুহূর্তে কান্না করলে তার চলবে না। তাকে হিয়াকে সাহস জোগাতেই হবে। ভয়ে নার্ভাসনেসে প্রেশারটা আবারও হাইয়ে উঠে আসলেই অবস্থা জটিল। উজান নানা কথা বলে হিয়ার মনটা অন্যদিকে ড্রাইভার্ট করতে থাকে। এদিকে সিনেমামরা করতে থাকে নিজেদের কাজ। মাঝে মাঝে ওটির ফাঁকে উজানের কথা শুনে ম্যাম সহ মিরাদি সবাই মুচকি হাসি দেয়, আবারও নিজেদের কাজে মন দেয়। আই হিয়া পিচ্ছি, শোনো না, আমি না মানে একটা কাজ করে ফেলেছি। কি কাজ? আগে তুমি আমাকে কথা দাও, তুমি আমায় ঘর থেকে তাড়িয়ে দেবে না। যদি তাড়িয়ে দেবার মতো কাজ করো তাহলে অবশ্যই দেব। তাহলে থাক, হিয়া আসুক, তারপর একসাথে বাড়ি গিয়ে বলবো। না, আমি এখনই শুনবো, বলো। না, তুমি রাগ করে যদি ওটি থেকে আমাকে ভাগিয়ে দাও, ম্যামরা কি ভাববে বলো তো তখন? না, দেব না, এখন তো বলো। আমি না তোমার ওই প্রিয় মেক্সিটা আছে না, সাদার মধ্যে নীল ফুল, ওটাই সেদিন ওটাই সেই দিন। এক বাটি ডাল ফেলাই দিছি। উজানের কথা হিয়া পুরো রাগে বোম হয়ে যায়। ওটা তার কত প্রিয় একটা জামা ছিল, সব দিক দিয়ে পারফেক্ট। বুকের কাছেও কি সুন্দর কুচি কুচি করে ফিতে লাগিয়ে দেওয়া। আর উজান কি না। আমি জানি না তুমি আমাকে সেম ওই রকম জামা বানিয়ে দিবে। ওটা আমার একদম পারফেক্ট মাপ ছিল। জামাটা পরেও কি শান্তি হতো আমার? এখন কি পরবো আমি? তুমি খুব খারাপ, সারাদিন বলো আমি অসচেতন, আর তুমি এটা কি করলে? এখন আমি মাকে বলে দিব। চুপ চুপ, সবাই শুনছে। দেবো দেবো, নতুন করে বানিয়ে দেবো, কিন্তু তো। উজান আর কিছু বলার আগেই সিন্না ম্যাম ডেকে ওঠে। সাথে সাথে হৃৎপিণ্ডও কাজ করা বন্ধ করে দেয়। হিয়া উজান দুজনেরই কেবিন জুড়ে একটা নীরবতা বিরাজ করে মুহূর্তেই। এটা কেমন জানি এক নীরবতা যা মনের ভয়টাকে আরও বাড়িয়ে তুলল দ্বিগুণ। হঠাৎই তার কিছু সময় পর কেবিন জুড়ে ভেসে ওঠে হিয়ানের এই পৃথিবীতে আসার আগমনী ধ্বনি। তার টোয়া টোয়া কান্নায় পুরো কেবিন ভরে ওঠে। সবার চোখে মুখে আনন্দের রেখা ফুটে ওঠে। বাচ্চার নাভি কেটে ম্যাম সর্বপ্রথম হিয়ানকে তুলে দেয় উজানের হাতে। কাঁপা কাঁপা হাতে হিয়ানকে নিতে উজান কেঁপে ওঠে। এ মা, এই বাচ্চাটা তো আরেক হিয়া। উজান কী করবে বুঝে উঠতে পারছে না। না পারাটাই এই মুহূর্তে স্বাভাবিক। আলতো পায়ে হিয়ানকে নিয়ে হিয়ার মাথার কাছে গিয়ে বসতেই হিয়া হিয়ানের মাথায় কাঁপা কাঁপা হাতে তার হাতগুলো দিয়ে চিৎকার করে জোরে কেঁদে ওঠে। তার এতদিনের কষ্ট, ত্যাগ, প্রতীক্ষা সব কিছুকে জয়ী করে সে তার বাচ্চাটাকে সুস্থভাবে পৃথিবীতে আনতে পেরেছে। এর চাইতে সুন্দর মুহূর্ত হয়তো কোনো মার কাছে আর দ্বিতীয়টি নেই। হিয়ার গলা ছাড়া কান্না দেখে সিন্ধা ম্যামের ইশারায় মেট্রোন এসে হিয়ানকে নিয়ে যায়। ম্যামের ইতিমধ্যে হিয়ার পেটে সেলাই জুড়ে দেওয়া হয়ে শেষ। ম্যাম হিয়ার মাথার কাছে এসে গ্লাভস খুলে হাতটা স্যানিটাইজ করে হিয়ার মাথায় হাত রাখে। আজ ম্যামের চোখে পানি। এমন না যে উনি এরকম ক্রিটিক্যাল কেস আগে সলভ করেনি, কিন্তু হিয়াকে অন্যান্য পেশেন্টের চাইতে কাছ থেকে বেশি দেখার সুযোগ হয়েছে তার। সে দেখেছে হিয়ানকে পৃথিবীতে আনতে হিয়া কি কষ্টটাই না সহ্য করেছিল। এক এক করে রুম থেকে সবাই বেরিয়ে যেতেই উজান হিয়াকে আধাশো অবস্থায় জড়িয়ে ধরে এবার নিজেও হিয়ার সাথে ডুকরে কেঁদে ওঠে। হিয়ান ছিল তাদের বহু প্রতীক্ষিত স্বপ্ন, যা আজ পূরণ হয়েছে। আমরা পেরেছি উজান। হিয়ান আসছে। ও আর তার মায়ের উপর রাগ করে থাকতে পারেনি, দেখেছো তুমি? হিয়া, তোমার কষ্টটা হিয়ানার সহ্য করতে পারেনি, ওকে তো আসতেই হতো বলো। আর তুমি, তোমার কষ্টটা?
আমি জানি তো তুমি ভেতরে ভেতরে আমাকে নিয়ে ভয় শেষ হয়ে যাচ্ছিলে। ভয় হচ্ছিল খুব, কি করব। তোমাকে হারাতে পারবো না কখনো, খুব তাড়াতাড়ি, খুব। চুপ। আর না, কেমন করে কাঁদছে দেখো। আর তোমার মেয়ে শুধু শুনুক তার বাবা তার মাকে শুধু ভালোবাসার কথা বলছে, তাকে তো বলছেই না। বলবো, হিয়ানকেও বলবো, আমরা এই ওয়ার্ল্ডের বেস্ট বাবা মা হব। সব বাবা মাই বেস্ট হয় উজান। আমরা একটু বেশি হব। হব। হিয়াকে সব কিছু করিয়ে দিয়ে কেবিনে শিফট করা হয়। হিয়ান সোনা সবার কোলে একটু একটু করে ঘুরে ঘুরে আদরে ঝুড়িটা পূরণ করলে তাকে শুইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় হিয়ার পাশে। হিয়া আলতো হেলে হিয়ানকে ব্রেস্ট ফিডিং করাচ্ছে, আর হিয়ান খেতে খেতে ঘুমিয়ে যাচ্ছে। কখন উঠবে বোঝা মুশকিল। এদিকে আজ টিউলিপের এমন কেউ বাদ নেই যে মিষ্টি মুখ করেননি। চেনা পরিচিত সবাই এসে এসে দেখে যাচ্ছে হিয়া আর হিয়ানকে। অর্পা, অভিজ্ঞতা সহ সবাই এসে আসর জমিয়েছে কেবিনের ওই বদ্ধ রুমটাতে। আজ সবার মুখের হাসি দেখে মনে হচ্ছে আজ শুধু হিয়া উজান না, হিয়ান আশাতে তারাও আজ সবাই পরিপূর্ণ। কিন্তু এরপরও সব সমস্যা যে শেষ হয়েছে এমনটাও না। হিয়ার সেলাই শুকাতে বেশ সময় নেওয়াতে হিয়ার পেটের ইনফেকশনের দেখা মিলেছে হালকা। হিয়া তো চেয়েছিল 1 সপ্তাহ কোনোরকম এই হসপিটালে কাটিয়ে এরপর তার মুক্তি, তার স্বাধীন জীবন শুরু। কিন্তু তার হলো কোথায়? ইনফেকশনের ট্রিটমেন্ট করাতে গিয়ে তাকে আরও টানা 1.5 মাস এই টিউলিপে পড়ে থাকতে হয়। ও যেন এই টানা 1.5 মাস আর বাড়ির মুখে দেখেনি। জামা কাপড় সহ যাবতীয় যা জিনিস লাগতো সব আসবেই নিয়ে আসতো। হিয়ানের যাতে কেবিনে কোনো অসুবিধা না হয় তারও সুব্যবস্থা উজান করে রাখে। একটা যুদ্ধকে জয় করে 1.5 মাস 6 দিনের কোঠায় হিয়ানকে নিয়ে সবাই বাড়ি ফিরে। শুরু হয় উজান হিয়ার নতুন জীবন। হিয়ান হয়তো কখনো জানতেও পারবে না তাকে পৃথিবীতে আনতে তার মা আর বাবা ঠিক কতখানি কি সহ্য করেছিল। হয়তো জানলেও সে উপলব্ধি করতে পারবে কতটুকু, সেটা তো শুধু সময়ের অপেক্ষা। হিয়ার মতোই প্রত্যেকটা মাই তার সন্তানকে পৃথিবীতে আনতে যে ত্যাগটা স্বীকার করে তা ভাষায় বহিঃপ্রকাশ অসম্ভব। সাথে বাবা হিসেবে, একজন স্বামী হিসেবে নিজের ভয়টাকে বুকে চেপে উজান মুখে মেকি হাসি টেনে যেভাবে হিয়ার সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়িয়েছিল সেটাও অতুলনীয়। অথচ আমরা সন্তানেরা আমাদের জীবনে রঙিনতার ছোঁয়া মাখতে না মাখতেই শহুরে ব্যস্ততার চাপে আমাদের বাবা মাকে সঠিক মূল্যায়ন করতে ভুলে যাই আমাদের সিদ্ধারাটাকে শক্ত করে দাঁড়াতে এই মানুষ দুটোর ভূমিকা ঠিক কতটুকু। ভালো থাক পৃথিবীর সব বাবা মা, ভালো থাক পৃথিবীর সেই সব বন্ধু বান্ধব যারা শুধু স্বার্থের জন্য না, প্রয়োজনে নিজের সব দিয়েও যারা পাশে থাকতে জানে। ভালো থাক পৃথিবীর সকল ডাক্তার যারা আমাদের মুখে হাসি ফোটানোর জন্য নিজেদের সর্বত্র চেষ্টা করে থাকে। আজ হিয়ানে 2 মাস 20 দিন সম্পূর্ণ হয়ে আসলো। এই 2.5 মাসে সে শুধু শান্ত মেয়ের মতো তার মায়ের কোল ঘেঁষে মায়ের বুকের উষ্ণ নিয়েছে আর চুপটি করে সারাদিন ঘুমিয়েছে। যদিও রাতে আবার তার চোখ চাতক পাখির মতো খোলা থাকতো, দেখা মিলত না ঘুমের কোনো রেশ। একটু শব্দে কানে পৌঁছানো শুরু হতো তার কান্নার আমেজ। এদিকে হিয়ার কড়া শাসনে উজান আর বাড়িতে থাকতে পারে না, তাকে বাধ্য হয়ে আবার টিউলিপ জয়েন করতে হয়। আর তাছাড়া অনেক তো হলো, এবার টিউলিপেরও যে উজানের বড্ড দরকার। শুরু হলো আবার সবার স্বাভাবিক জীবন। সময়গুলো চলতে থাকলো নিজ গতিতে। হিয়াও এখন সব জটিলতা কাটিয়ে অনেকটাই সুস্থ। তবে তার হার্টের কন্ডিশনটা যাতে খারাপ পর্যায়ে না পৌঁছাতে পারে সেদিকে দেখে রাখার কড়া নির্দেশনা দিয়েছে ডক্টর। সময় পেরিয়ে একটু একটু করে বড় হতে থাকলো হিয়ান। এখন সে 5 মাসের মাথায় পা রাখল। আর 2 মাস বাদে তার মুখে ভাতের অনুষ্ঠান করা হবে বলে ঠিক করা হয়। এই 5 মাসে হিয়ানকে তার বয়সের তুলনায় বড়ই দেখতে লাগে। সত্যি অর্পা সেদিন ঠিকই বলেছিল, দেখিস তোর বাচ্চা উজাদ্দার মতোই লম্বা চড়া হবে। আর তাই হয়েছে। হিয়ান এখন আধো আধো আয় বলিয়ে ছাড়ে। মানুষকে খুবই পছন্দ করে সে। রুমে মানুষের সংখ্যা বেশি হলেই শুরু হয় তার হি করা হাসি। আর সবচেয়ে বেশি খুশি হয় যখন তার বাবা টিউলিপ থেকে ফিরে তাকে আঁকড়ে ধরে। হিয়ানকে আগলে ধরে যে শুধু উজান আর তার সারাদিনের ক্লান্তি পুষিয়ে নেয় এমনটা না, হিয়ানও তার বাবার প্রাপ্তিতে সুখ খুঁজে নেয়। এই এই এই, কি
কি করছো তুমি? বলেছি না টিউলিপ থেকে এসে এভাবে আমার পুচকিটাকে ধরবে না তুমি। ছাড়ো ওকে, ছাড়ো বলছি। নামাও কোল থেকে। আরে কি মুশকিল, আমার কথা শুনছো না দেখো? তুমি অলওয়েজ বেশি বকবক করো হিয়ানের মা। ধরেছি না হয় একটু, তাই বলে এরকম খেকিয়ে উঠবা? সারাদিনে টিউলিপে পড়ে থাকি, এই রাতে এসে একটু শান্তিতে আমার বাচ্চাটাকে নিয়ে খেলবো তাও পারি না তোমার জন্য। আমি আমি খ্যাঁক করি? কার জন্যে করি? তোমাদের জন্যে করি। জানো যখন আমি এই কাজে রেগে যাই তাহলে এসে আগে স্নান না করে অন্তত হাত মুখটা তো ধুয়ে এসে হিয়ানকে ধরতে পারো তুমি, নাকি? আমি টিউলিপ থেকেই নিজেকে স্যানিটাইজ করে আসি হিয়া, আমাকে এক্সট্রা করে কিছু করতে হয় না। স্যানিটাইজ করা আর স্নান করা, ফ্রেশ হয়ে আসা এক জিনিস না উজান। গাড়ি চালিয়ে আসো, গাড়িতে কি ধুলোবালি থাকে না? আর এই যে সারাদিনে এই একই শার্ট, সেটাও ঘেমে আছে নিশ্চয়ই। ছি! ওয়াক! কি বাজে স্মেল আসছে তোমার শরীর থেকে, কি জীবাণু, ছি! অযথা কথা বলবে না কিন্তু, নইলে। নইলে কি শুনি? ভয় পাই নাকি আমি তোমায়? তাই না, ওয়েট। বলে উজান হিয়ানকে বিছানায় শুয়ে দিয়ে চট করে উঠে এসে হিয়ার উপর হামলা করে দেয়। ইচ্ছে করে ঘামে ভেজা শার্টের ভেতরে অকপটে ঢুকিয়ে নেয় হিয়াকে। এবার কোথায় যাবে হিয়ানের মা? আমার শরীরে জীবাণু, আমার শরীরে বাজে স্মেল, আর কি যেন বললে? কেমন লাগছে এখন শুনি? এটা কিন্তু খুবই খারাপ হচ্ছে উজান। ছাড়ো আমাকে, আমার চুলে টান লাগছে। হ্যাঁ, মাকে ডাকবো কিন্তু, ছাড়ো না। এখন তো তুমিও হাইজিনে ভরে গেলে, চলো এখন একসাথে স্নান করে আসি। বালাই শার্ট, আমার ঠান্ডা লাগানোর কোনো প্রয়োজন নেই, ছাড়ো। রাগে হিয়া উজানকে টেনে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে দম ছাড়ে। না, সত্যি উজানকে নিয়ে আর পারা যায় না। উজান আর হিয়ান দুজনকে সামলাতে গিয়ে নাজেহাল হয়ে না এবার হিয়া আরও অসুস্থ হয়ে যায়। এভাবে দিন চলতে থাকে। 2 মাস পেরিয়ে হিয়ানের মুখে ভাতের অনুষ্ঠানটাও করা হয় সুন্দর মতো। চ্যাটার্জি বাড়ি এখন আবার খুশির আমেজে ভরপুর। হিয়ার ভয় ছিল তার এই খুশির সময়টাতে যাতে আর কখনো কারো নজর না লাগে, এই প্রাপ্তিতে যেন আর কখনো ধুলো না জমে। সৃষ্টিকর্তা হিয়ার মনের ভয়টাকে আর বাস্তবে রূপ নিতে দেয়নি। তিনি আর কোনো পরীক্ষায় হিয়া আর উজানকে ফেলেনি। সময়ের চাকায় দিনগুলি পেরিয়ে মাসগুলো পেরিয়ে বছরে পরিণত হয়ে আসে। হিয়ানের যখন 1.5 বছরের কাছাকাছি, 1 বছর 10 মাস, তখনই হিয়া আবার কনসিভ করে বসে। এটা ছিল হিয়ার জন্য সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটা ব্যাপার। কারণ হিয়ার আসার পর উজান হিয়াকে সোজাসাপটা জানিয়ে দিয়েছে যে সে আর কোনো বাচ্চা চায় না, আর তা নেবার জন্য কখনো কোনো চেষ্টা সে করবে না। হিয়ান পেটে থাকাকালীন সময়ে হিয়াকে যে কী পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছিল তা উজান নিজে প্রত্যক্ষ করেছে। তার উপর প্রথম ডেলিভারিতে আশঙ্কাজনক কিছু না হলেও দ্বিতীয়বার যদি আবার হিয়ার জীবনের ঝুঁকি তৈরি হয় তা উজানের পক্ষে মেনে নেওয়া অসম্ভব। হিয়াও আর উজানের সাথে জোর করেনি এই বিষয়ে। যদিও হিয়ার ইচ্ছে ছিল আরেকটা বাবু নেবার, কিন্তু কি আর করার। উজান যেভাবে ভেটো দিয়ে বসে আছে তা কি চাইলে আর হবে? রাগে না পুরো বোম হয়ে ব্লাস্ট হয়ে যাবে আবার। এদিকে কনসিভ করাতে হিয়ার শরীরটা এখন প্রায়ই খারাপ হয়ে আসে। হিয়া তো জানে তারা বাচ্চা নেবার জন্য কোনো ট্রাই করেনি, তাই বাচ্চা কনসিভ করার প্রসঙ্গ তো এখানে অসম্ভব। তাই শরীর খারাপটাকে হিয়া বেশি পাত্তা দেয় না। তার উপর হিয়ান টিউলিপে নিজের পড়াশোনা, বাড়িতে উজানের সংসার সামলে নিয়ে হিয়া যে আয়নার সামনে দাঁড়িয়ে 5টা মিনিট নিজের দিকে তাকাবে সেটারও সময় যেন সে পায় না। এই নিজের প্রতি অবহেলা আর যত্নের অভাবে দেখা পেলে হিয়ার এবার জ্বর, সর্দি, বুকটাও জাম লেগে কাশিটাও শুরু হয়ে যায়। আর হিয়ার এই নিজের উপর অবহেলাতে উজান আজ বড্ড চলে যায় হিয়ার উপর। টিউলিপ থেকে ফিরে উজানের মেজাজ এখন সপ্তমে। উজান বলেছিল তার চেম্বার থেকে ফিরতে আজ একটু রাত হবে। হিয়া, তুমি হিয়ানকে নিয়ে ঘুমিয়ে যাও। কিন্তু হিয়া কি তার সোনার মেয়ে? ওই যে ভাত খেয়ে নীলিমার রুমে ঢুকে গল্প দিতে শুরু করেছে, তারপর আর বের হবার কোনো নামই নেই। তার উপর হিয়ানও তো হয়েছে বদমাইশের হাড্ডি। তার মার ঘুম নেই মানে তারও ঘুম নেই। নিহানের সাথে মিলে তার এই রাত দুপুরে খেলা দেখে মাথা নষ্ট। একবার বিছানায় উঠছে, আবার নিহানের দেখা থেকে নিচে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, এই চলছে তাদের দুজনের খেলা। 12টার কিছু পর উজান বাড়ি ফেরে। সদর দরজায় আওয়াজ পাবার সাথে সাথেই হিয়া নীলিমার থেকে বিদায় নিয়ে এসে এক ছুটে দৌড়ে রুমে এসে এমন ভান করে যে সে তো সেই উজান ফোন করে বলার পর থেকে ঘুম দেওয়ার চেষ্টা করছে, কিন্তু হিয়ানের যন্ত্রণায় ঘুমাতেই পাচ্ছে না। হিয়ানকে বুকে আগলে নিজের কোলে চেপে খাওয়াতে চেষ্টা করছে হিয়া।
হিয়ানও নিহানের সাথে লাফঝাপ করে এখন শরীরে ক্লান্তি এনে তার মায়ের কোলে ঘুম দিতে ব্যস্ত। চোখ তার ঢুলে ঢুলে যাচ্ছে। আস্তে আস্তে খেতে খেতে ঘুমিয়ে পড়ে যাচ্ছে তার মায়ের উষ্ণতায়। রুমে এসে অ্যাপ্রনটা চেয়ারের ওপরে ছিটকে দিয়ে হাতের ব্যাগটা দুম করে সামনে সোফাটাতে ছুঁড়ে দিল উজান, সাথে ছুঁড়ে দিল স্টেটোস্কোপটাও। উজানের ছোড়াছুড়ি থেকে হিয়ার আর বুঝতে বাকি থাকে না কপালে আজ তার শনি রবি সব নামতে শুরু করেছে। উজানের দিকে তাকানো সাহস পায় না হিয়া। গুনগুনিয়ে গান গেয়ে ঘুম পাড়াতেই থাকে হিয়ানকে। হিয়ানও এত ঘুমে ডুবে যাচ্ছে যে রুমে যে তার কলিজার বাবা এসে পড়েছে সেটাও তার ছোট্ট নিষ্পাপ মন বুঝতে পারেনি। হিয়ান ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে হিয়ানকে হিয়ানের জায়গায় ঘুম পাড়িয়ে দিয়ে নিচে আলতো করে শুয়ে এখন কি করবে তাই ভাবতে থাকে। উজান তার সামনে একদম খাড়া খাম্বার মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। গা দিয়ে তার রাগের বিচ্ছুরণ বেরিয়ে হিয়ার ওপরে সে টুকটাক করে আছড়ে পড়েছে। তুমি কি চাচ্ছ যে আমি আর বাড়ি না ফিরি, থেকে যাই টিউলিপে সারা জীবনের জন্য? যাব থেকে। আমি কি করব? হিয়ানই তো ঘুমোচ্ছিল না। একদম আমার মেয়েকে এসবে টেনে আনবা না। তুমি যে এতক্ষণ নীলিমার সাথে নীলিমার রুমে বসে কি করছিলে সব আমি জানি। হ্যাঁ, ছিলাম আমি নীলিমার রুমে। কি করব? ঘুম আসছিল না, তাই জন্য তো। ঘুমানোর জন্য ট্রাই করছো, তুমি যে ঘুম আসবে। ইয়ে মানে, হ্যাঁ। আচ্ছা তুমি এরকম কেন? হ্যাঁ, টিউলিপ থেকে এসে শুরু করলে। নীলিমাও তো এখনো না ঘুমিয়ে জেগে আছে। বিহান কি কিছু বলেছে ওকে? তুমি শুধু আমার সাথে সারাদিন ওরকম করো, ভালোই লাগে না আমার। দূর, থাকবো না আমি এই বাড়িতে আর। একদম নাটক করবে না, তুমি অসুস্থ। নীলিমা না, সারাত না ঘুমালেও চলবে। স্যার বারবার করে তোমার হার্টের দিকে নজর রাখতে বলেছে, কিন্তু তুমি জ্বরটা শুধু একটু কমতে না কমতে আবার লাফালাফি শুরু করছো। বুকের কপটাও তো এখনও সারেনি। কেমন করে কাশতেছো নিজে দেখো। আমি ঠিক আছি, কিছু হয়নি আমার। সারাদিন তোমার মেয়েকে সামলে আমি নাজেহাল, তার উপর আবার তোমার এই চোখ রাঙানি অসহ্য একেবারে। একদম বাজে কথা বলবে না। হিয়ানকে সারাদিনে কে সামলিয়ে রাখে তা সব জানি আমি। মা আর নীলিমা এসে না তোমাকে হাতে হাতে সব তুলে দেয়, আর তুমি শুধু ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দাও, ব্যাস। কি? কত অকৃতজ্ঞ তুমি হিয়ানের বাবা। আর তোমার সংসার, সেটাকে যে আমি কত যত্নে আগলে রাখি তার বেলায়। তোমার সংসার সামলে, তোমার মেয়েকে সামলে নিয়ে নিজের পড়াশোনাটাও আমি তোমার জন্য ঠিক সময় করে রাখি। আর তুমি এখন এসব কি অযথা রাগ করছো আমার সাথে? তুমি আগে নিজে সেটা দেখো। এটা অযথা রাগ। এসব করেছো বলে নিজের শরীরটার প্রতি তুমি নজর রাখবে না? কি চাচ্ছ তুমি, যে আমি আবার সব কাজ রেখে দিয়ে সারাক্ষণ তোমার পিছনে আঠার মতো লেগে থেকে ঘুরঘুর করি? এত কথা না বললে তুমি স্বীকার করো যে ভুলটা তোমার। মোটেই আমার ভুল না। কোথায় আমি অসুস্থ, আমার সেবা যত্ন করে মিষ্টি মিষ্টি কথা বলবে তা না করে তুমি কি করছো? ফার্স্ট ইয়ারের মেয়েদের ক্লাস করিয়ে এসে এখন আমার ঝাড়ি দিচ্ছ। বাহ বাহ বাহ, খুব ভালো। একদম বাজে কথা বলবে না। তোমার জ্বালায় পড়ে অনেকদিন আগেই ফার্স্ট ইয়ারের ক্লাস করানো ছেড়ে দিয়েছি আমি, তুমি জানো না? হিয়া এবার রাগে তেড়ে এসে উজানের শার্টের কলার চিপে ধরে। কি মিথ্যুক তুমি হিয়ানের বাবা! তুমি কি ভাবছো আমি বাড়ি থাকি বলে কিছু জানি না? সকাল সকাল হাইফাই গেট আপ নিয়ে কি করতে যাও তাহলে টিউলিপে? চড়ুই ভাতি খেলতে যাও? হুম। কি সাংঘাতিক মেয়ে তুমি হিয়া! নিজের স্বামীর উপর এভাবে কোনো মেয়ে ঝাঁপিয়ে আসে শুনি? আমি আসি? কত খারাপ তুমি! কে জানে আর কত মিথ্যে বলো তুমি আমার সাথে। তুমি তুমি বাবার অনুরোধে ফার্স্ট ইয়ারের ক্লাস করাচ্ছ না এখন? হ্যাঁ, বলো। মানে মানে মাঝে মধ্যে করাই। সো হোয়াট? তাই বলে কি বোঝাতে চাচ্ছ তুমি? কিচ্ছু বোঝাতে চাইছি না, শুধু বলতে চাইছি আজ থেকে আমি কিনারে, তুমি এ পাশে, আর হিয়ান আমাদের মাঝে ঘুমাবে, বুঝছো? বলে হিয়া উজানের কলার ছেড়ে দিয়ে বিছানার মাঝখানে হিয়ানের ছোট্ট মশারিটা হাতে তুলে ধরে। ঘুমন্ত হিয়ানকে আলতো করে তুলে শুইয়ে দেয় ওদের মাঝে। এরপর নিজের সব কিছু গুছিয়ে নিয়ে শুয়ে পড়ে দেওয়ালের কিনারা ঘেঁষে একদম সরে। এবার তো হিয়াকে ঝাড়ি দিতে গিয়ে উজান কেস খেয়ে বসলো। কি হবে এখন? হিয়ানের মা, এই হিয়ানের মা, শোনো না কি বলছি। তুমি নিজের যত্ন নিতে অবহেলা করো, তাই জন্য তো আমি হিয়ানের মা। একদম কানের কাছে হিয়ানের মা বলে চেঁচাবে না একদম। আমার ঘুমের প্রয়োজন তো, তাহলে তাহলে তাই হোক। আমি এখন থেকে এইদিকে শান্তি মতো ঘুমাবো, কারো ডিস্টারবেন্স অ্যালাউ করবো না আমি। হুম। আমার রাগ করার কথা উল্টো তুমি কিন্তু আমার সাথে রাগ করছো। এটা কিন্তু আনফেয়ার। তোমার ফেয়ার আনফেয়ার তোমার কাছেই রাখো তুমি। পারলে মিক্সারে জুস বানিয়ে খাও। আমি ঘুমালাম, গুড নাইট। আর দয়া করে শুতে আসার আগে আমাদের মশারিটা টাঙিয়ে দিও, কেমন?
কথাটা বলেই মুখের ওপর হাত চাপা দিয়ে চোখ বন্ধ করলো হিয়া। বেচারা উজান তো গেল এখন ফেসে। পিচি বউটা যে রাগ করতে গিয়ে উল্টো বউ কিনা রাগ করে তার সাথে ঘুমানো ক্যান্সেল করে দিল। হাইরে! একটা দীর্ঘশ্বাস টেনে উজান ফ্রেশ হতেই ওয়াশরুমে গেল। চটজলদি ফ্রেশ হয়ে এসে সবার আগে মশারি টানিয়ে দিল বিছানায়। নিচ থেকে খাবার কি আছে ডাইনিংয়ে বসে একা খেয়ে টপটপ উপরে আসলো। রুমের দরজা, ব্যালকনির দরজা ভালো করে দেখে শুনে লাগিয়ে দিয়ে বিছানায় উঠে আবার মশারিটা গুজে দিল। কিন্তু এখন ছোট্ট করে হামি দিয়ে দিল ঘুমন্ত হিয়ানের কপালে। আলতো হাতে বুলে দিল হিয়ানের পুরো শরীর। সারাদিনের ক্লান্তিতে এটাই তার একরাশ প্রশান্তি। হিয়ানকে আদর করে উজান নিজের জায়গায় না ঘুমিয়ে দপ করে নিজের ভারী শরীরটা ছেড়ে দিল এদিকে হিয়ার গায়ের ওপর। মুখ থেকে হিয়ার হাতটা নামিয়ে সেগুলো চিপে ধরল নিজের এক হাতে, আর এক হাত রাখলো হিয়ার পেটের মাঝে। কি হচ্ছে কি? আমি ঘুমাচ্ছি না? যাও নিজের জায়গায় যাও বলছি। এরকম কেন তুমি বারবার এই আমাকেই হারিয়ে দাও? হারিয়ে দিই না ছাই, তুমি একটু এখন আমায় আদর করো না? সারাদিন শুধু শাসন আর কড়া কড়া আদেশের উপর রাখো। তুমি এটা বলতে পারলে আমি তোমায় আদর করি না, তাহলে রোজ রাতে কি করি আমি? ওগুলোকে আদর বলে না, বুঝছো? আমার তোমার সাথে কোনো কথা নেই, যাও তো গিয়ে নিজের জায়গায় ঘুমিয়ে পড়ো। গো। বললেই যাব আমি? তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুমই আসবে না, তুমি জানো না? কোলবালিশ রাখা আছে আলমারিতে, নিয়ে এসে ওটা জড়িয়ে ঘুম দাও। আরে কোলবালিশ আর তুমি সেম নাকি? কোলবালিশ নিয়ে কি আমি আর ইউ নো? ছি, বাচ্চার বাবা হয়েও এসব কথা যায় না। উপর লেভেলের অশুভ একটা তুমি। আমি তোমার উপর খুবই রাগ করেছি, বুঝছো? তাই তুমি এইসব বলেও আমি গলে যাব না। তা ম্যাডামের রাগ ভাঙাতে কি করতে হবে শুনি? ম্যাডাম খুব রেগে আছে, এত তাড়াতাড়ি জীবনেও তার রাগ পড়বে না। তাই না? উজান হিয়ার উপর থেকে উঠে এসে হিয়ার পায়ের কাছে গিয়ে হিয়ার পা দুটো নিজের বুকে নিয়ে এসে ঠাকায়। মুখ নামিয়ে চুমুয়াকে হিয়ার পায়ের পাতা থেকে শুরু করে সব আঙুলে শ্বশুরি দিয়ে ভরিয়ে দেয় হিয়ার পা মুখ। হিয়ার পা মুখ টিপে হেসে ফেলে হিয়া। পা দুটো উজানের থেকে ছাড়িয়ে নিতে চাইলেও পারে না। কিছু সময় বাদে হিয়া তার পায়ে অনুভব করে কিছু একটা পরিয়ে দেওয়ার আভাস। পায়েল। হিয়ার শরীর লাফিয়ে না উঠলেও হিয়ার মন এই মুহূর্তে খুশির চোটে লাফালাফি চরমে গিয়ে বাড়ি খাচ্ছে। চোখ দিয়ে দেখতে ইচ্ছে হচ্ছে নতুন পরিয়ে দেওয়া এই পায়েলের কারুকাজটা কীরকম। কিন্তু হিয়া তা করে না। নিজেকে সংযম রেখে এখনও রাগ পুষে রাখে, মানে রাগের অভিনয় করে, কারণ তার তো সে কখনই রাগ গুলে গিয়ে পানি হয়ে সাঁতার কাটছে। উজান পায়েল পরিয়ে হিয়ার শাড়িটা পা থেকে একটু উপরে তুলে চুমুয়াকে হিয়ার পায়ে আলতো করে নিজের এক হাতে দুটো আঙুল চালিয়ে সেটা এনে ঠাকায় হিয়ার পেটের কাছে, বুকের মাঝে। এক টানে খুলে হিয়ার কুচি কুচি করা বুকের ফিতেটা হাত চালিয়ে নিয়ে সে ঠেকায় হিয়ার গালে। পায়েল দিয়েছো বলে কি ভাবছো আমি গলে গিয়েছি? কখনোই না। চাই না আমার কারো আদর, লাগবে না কারো দেয়া কোনো ভালোবাসা। তাই? বাবু জানি আরেকটাকে নিতে চেয়েছিল। বাবুও লাগবে না ভেবেছিলাম, দুটো পিটাপিটি মানুষ করব, কিন্তু কি আর করার, ম্যাডামের তো রাগ হয়েছে, তাই না? হেই, না না, তুমি সত্যি বাবু নিবে আরেকটা? মা কি বলে জানো? এবার নাকি আমার মেয়ে হতো যদি আমরা বাবু নিতাম, কিন্তু নীলিমা বলে ছেলে হতো। তাই? কত ভালো হতো না বলো আরেকটা বাবু আসলে? এটাকে আমি সামলাতাম, আরেকটাকে মা। এতদিনে আমার এমডিটাও হয়ে আসতো। কিন্তু তুমি আদর করতে দিচ্ছ কোথায়? রাগ করেই আছো শুধু। রাগ পড়ে গেছো তো আমার, এই দেখো করো আদর অনেকগুলো। উজান মুখে দুষ্টুমির হাসি টেনে যেই হিয়ার ঠোঁটে ঠোঁট ডুবাতে যাবে, অমনি আমাদের হিয়ান সোনা উবুর হয়ে উঠে ঘুম ভাঙা চোখে বলে ওঠে, বাবা। উজান হিয়া দুজনে হিয়ানের ডাকে সাড়া দিয়ে উঠে বসে। এ মা, মেয়ে তাদের উঠে গেল। উজান হতাশ মুখে হিয়ার দিকে তাকাতেই হিয়া ফুক করে হেসে ওঠে। করো এখন আদর মেয়ের সামনে। হিয়ার হাসি দেখে উজানও হেসে ওঠে। হিয়ার ওপর থেকে সরে কোলে নেয় হিয়ানকে। উজানের কোলে ওঠে হিয়ান কেঁদে দেয়। তারা কান্নার কারণ অজানা। হয়তো বাবা এসে তার সাথে দেখা না করায় সে অভিমানে মুখ ফুলিয়ে কাঁদছে। উজান হিয়ানকে জাপটে অনেক কষ্টে হিয়ানের কান্না থামায়। এদিকে কান্না শেষে হিয়ান আর ঘুমায় না, তাই শুরু হয় তার নতুন উদ্যমে খেলা। বাবার সাথে এখন না খেলে যে তার ঘুম আর ধরেও ধরবে না। হিয়ানকে নিয়ে ব্যালকনিতে এসে ঘুম পাড়ানি গান ধরে উজান, কিন্তু তবুও হিয়ানের চোখে নেই ঘুমের বিন্দুমাত্র রেশ। খেলার এক পর্যায়ে হিয়া জোর করে টেনে খাওয়াতে ধরলেও
হিয়ান হিয়াকে রাগ দেখে আবার তার বাবার কোলে উঠে শুরু করে খেলা। এদিকে হিয়ার আর এই বিছানা ছেড়ে ওঠার সাধ্য নেই, তার চেয়ে বরং সে একটু ঘুমিয়ে নিক, তাই বরং ভালো। ওদিকে বাবা মেয়েতে যা খুশি করুক, গিয়ে এই রাতে চোখটা হালকা লাগিয়ে নেয় হিয়া। উজান হিয়ানকে ঘাড়ে চাপিয়ে ঘোড়া সেজে ফ্লোরে হামাগুড়ি দিয়ে খেলতে শুরু করে, টাকদুম টাকদুম। আর হিয়ানের খিলখিল হাসি নিস্তব্ধ এই মাঝরাতে পুরো বাড়ি জুড়ে একটা অন্যরকম শান্তির আভা ছড়িয়ে দেয় মুহূর্তেই। খেলা শেষে ক্লান্ত হিয়ানকে আবার ঘুম পাড়িয়ে দিতে ঘড়ির কাঁটাতে তখন বাজে রাত 3:30-এরও অনেক বেশি। হিয়া ও লেগে আসা চোখটা খুলে হিয়ানকে আবার একটু খাইয়ে গায়ে থাবড়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়ালের কিনারে ঘুমিয়ে দিয়ে মাঝে এসে শুয়ে পড়ে। উজান আবার সব দেখে নিয়ে হিয়ার কাছে আসে, নিজের শার্টটা খুলে ছুঁড়ে দেয় হিয়ার মাথার পেছনে, ঝুঁকে এসে কপাল ঠেকিয়ে দেয় হিয়ার কপালে। আজ নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের খেতাবটা দিতে ইচ্ছে হচ্ছে জানো হিয়া। জানি তো। সারা জীবন এভাবেই থেকো হিয়া, তুমি হিয়ান আমি একটা হ্যাপি ফ্যামিলি। সারা জীবন বুঝি তোমার মেয়ে এই বাড়িতে থাকবে? বড় হয়ে গেলে বিয়ে দিতে হবে না তাকে? তোমার মুখে না সবসময় বাজে কথা। দেব না আমি তোমার মেয়েকে বিয়ে, ঘর জামাই রেখে দেবো একটা। তুমি না সত্যি পাগল উজান। দেখি ছাড়ো তো এখন, লাইটটা অফ করে আসলে না এবার আবার না উঠে যায় এই মেয়ে। উজান আলতো করে হিয়ানের একটা হাত ধরে, সেই হাতের ওপর হাত রাখে হিয়া নিজেও। এটাই তো প্রাপ্তি, এটাই তো পূর্ণতা তাদের। হিয়ানকে দু চোখ ভরে দেখে নিয়ে উজান এবার হিয়ার ওপর মনোনিবেশ করে। শুরু হয় তার হিয়ার নেশা। শুধু বাবু নেব দেখে আদর করতে দিচ্ছি, নয়তো এই মাঝরাতে আমাকে জাগিয়ে রাখার জন্য আমি তোমাকে এই রুম থেকেই তাড়িয়ে দিতাম। কে বলেছে আমি বাবু নেব? একবার যা হয়েছে হয়েছে, দ্বিতীয়বার কোনো কষ্ট আমি তোমায় পেতে দেব না। আমার হিয়ান সোনা থাকলেই আমার জন্য যথেষ্ট। কি? তাহলে আমার রাগ ভাঙাতে ওসব বলে কেন? না হলে যে একা একা এই পিচ্চিটাকে রেখে ঘুমাতে হতো। না, তুমি আমার সাথে চিটিং করছো, এটা কিন্তু ঠিক না। আমি জানি না, আমার আরেকটা বাচ্চা চাই, ব্যাস। নেওয়াচ্ছি তো আমি। হিয়ান আসাতেই নিজের যত্ন নেওয়ার নাম নেই, আরেকটা আসলে তো খুঁজেই পাওয়া যাবে না ম্যাডামকে দেখি। হিয়ার আগে মুখ খিচে কিছু বলতে গিয়েও পারে না। উজানোকে আদর করে ছাড়ে আর তার সাথে হাত ধরিয়ে দেয় আবার একটা প্যাকেট, যা দেখে হিয়ার আগে উজানের সব চুল খিচে ধরে। না, এই লোকটাকে আর কালকে থেকে বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। হুম। এর মাঝে বেশ কিছুদিন যাবার পর হিয়ার মনে হালকা সন্দেহ জেগে বসে। হিয়ান হবার সময় তো শরীরটা এরকম করেছিল, তার এখন আবার তার উপর আগের মাসের পিরিয়ড মিস। হিয়া আর বেশি দেরি না করে উজানকে না জানিয়ে আগে টেস্ট করিয়ে আসে, আর রিপোর্ট আসে পজিটিভ। কিন্তু কি করে? তারা তো সব কিছু প্রোটেকশন নিয়েই কাছে এসেছিল, তাহলে আজ এতদিন বাদে কেন হঠাৎ? হিয়ার মনে এই মুহূর্তে ভয় আনন্দ দুটোই কাজ করছে। আনন্দ সে আবার মা হতে পারবে, আর ভয় কথাটা উজান কিভাবে নেবে, কারণ উজান যখন কঠোর রূপ ধারণ করে তাকে তার সেই সিদ্ধান্ত থেকে নড়ানো বেশ কঠিন। হিয়ার আসার সময় হিয়া যেই পেনটা সহ্য করেছিল, হিয়ার শরীরের উপর দিয়ে সেই যে ধকলটা গিয়েছিল, তার উপর শেষের দিকে হিয়ার প্রাণ সংশয়ের আভাস, এসব ভেবে উজান কঠোরের থেকেও কঠিনভাবে হিয়াকে জানিয়ে দেয় তাদের আর কোনো বাচ্চা চায় না। যদি বাচ্চা কখনো ফিউচারে হিয়া কনসিভও করে থাকে, সে সেই বাচ্চাটা নষ্ট করতেও দ্বিধাবোধ করবে না। যদিও এই কথাটা বলেছিল শুধু হিয়াকে ভয় পাইয়ে দেবার জন্য, যাতে সে বাচ্চা নেবার জন্য জেদ না করে, কিন্তু সে কথা তো আর হিয়া জানে না। হিয়ার শরীর কাঁপতে থাকে। সে কি করবে এখন? উজানকে জানালেই যদি উজান বাচ্চাটাকে নষ্ট করতে বলে? না না, তা অসম্ভব। আগে তাদের হাজার চেষ্টাও একটা বাচ্চা তার পেটে আসতো না। নিজের 4টে বাচ্চাকে দাফন হতে সে নিজ চোখে দেখেছে। তার পক্ষে আর কোনো বাচ্চাকে হারানো অসম্ভব। এবার না চাইতেও এত এত সুরক্ষা ব্যবস্থা গ্রহণের পরও যখন সৃষ্টিকর্তার হুকুমে তার এই বাচ্চাটা তার পেটে বড় হচ্ছে, সেটা নিশ্চয়ই এমনি এমনি না। হিয়া ঠিক করে সে এই বাচ্চাটা নেবে, উজানকে যা না জানিয়ে নেবে। এতে যদি তার প্রাণেরও সংশয় আসে, তাও সে রাজি, কিন্তু তার আর কোনো বাচ্চাকে সে কষ্ট পেতে দিবে না। হিয়া ওই মুহূর্তে কথাটা উজানকে বলে না। সিন্দা মামার সাথে পরামর্শ করে সব ঠিক করে 3-4 মাস হয়ে আসুক, তখন আস্তে ধীরে ঠান্ডা মাথায় উজানকে বলা যাবে। আর তখন চাইলে উজান হয়তো কিচ্ছু করতে পারবে না। সবটা চাপা রেখে হিয়া চলো। শেষে কি উজানের কানে ঠিকই এসে পৌঁছায় এই নিউজ। সিন্না ম্যামের কাছ থেকে সব শোনা মতোই উজান নিজের ওপিডি সব ক্যান্সেল করে বাড়িতে আসে উজান। আজ হিয়ার আর রক্ষে নেই। হিয়ানকে বাসবীর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সবাই হাঁটু গেড়ে বসে আছে উজান।
তার সামনে আসামির মতো দাঁড়িয়ে আছে হিয়া। শরীর তার থরথর করে কাঁপছে। উজানের কপাল জুড়ে রগগুলো খুব সুন্দর করে ভেসে পাহাড় সমান রাগের আভাস দিচ্ছে। রাগে যে শুধু তার কপালে রগের দেখা মিলছে এমনটাও না, দু কানের লতিগুলো লাল হয়ে যাচ্ছে তার। নিঃশ্বাস দিয়ে রাগের গরম উত্তাপ বের হচ্ছে। আর উজানকে এভাবে দেখে বেচারি হিয়া বোধহয় ভয় এবার কেঁদেই ওঠে।